নমস্কার বন্ধুরা, রক্তের প্রান্তরে আপনাদের স্বাগত। মাঝখানে কিছুদিনের জন্য আমি উধাও হয়ে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আপনাদের হয়তো মনে আছে যে আমি লোহিত কণিকা নিয়ে কিছু আলোচনা করেছিলাম বোঝানোর জন্য যে তারা আমাদের শরীরে কি করে। এবার পৃথিবীতে যে রোগটি প্রায় 90% লোকের আছে, সেই রোগটির নাম হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এবার অ্যানিমিয়া মানে কোন কণিকা কমে যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা না অনুচক্রিকা? বারবার আমি বোঝাই যে এগুলো সবই এসছে গ্রিক শব্দ থেকে। সুতরাং ইমিয়া মানে রক্ত আর অ্যান মানে হচ্ছে কম, না। কিন্তু অ্যানিমিয়া মানে কিন্তু লোহিত কণিকা কমে যাওয়া, শ্বেত কণিকা বা অনুচক্রিকা কমে যাওয়া নয়। তাহলে লোহিত কণিকাটাকেই কেন আমরা এত গুরুত্ব দিই এবং সেটাকেই কেন আমরা রক্তাল্পতা বলে ধরে নিই? রক্তের রং লাল করে এই লোহিত কণিকাগুলো, এবং এরাই যেহেতু আমাদের শরীরে অক্সিজেন নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, সেই জন্য এটা কমে গেলেই কিন্তু শরীরের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটা দেখা যায় সেটা হচ্ছে মানুষ দুর্বল হয়ে পড়ে। তার প্রচণ্ড মনে হয় যে আমার কিছুই করতে ইচ্ছে করছে না, আমার কীরকম যেন একটা অলস ভাব। এবং সেই জন্যই কিন্তু অনেক মানুষ ভাবেন যে আমার কি হয়েছে। তাহলে সাধারণত লোহিত কণিকা কত থাকে? যদি সংখ্যার বিচারে ধরি তাহলে বলা হয় 4.5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, বা আমি যদি বাংলায় বলি তাহলে 4.5 থেকে 5.5 মিলিয়ন, অর্থাৎ 45 থেকে 55 লাখ লোহিত কণিকা থাকে 1 মাইক্রোলিটার রক্তে। আর আমাদের শরীরে কতটা রক্ত থাকে? আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের থাকে 5 থেকে 6 লিটার রক্ত। তাহলে চিন্তা করুন কত তৈরি হয়। এবার এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি মজ্জা বা বোন ম্যারো। এই বোন ম্যারোটা প্রাপ্তবয়স্ক লোকেদের কোথায় থাকে না, যে হাড়গুলো একটু ফ্ল্যাট, অর্থাৎ আমাদের যে রিবস আছে, আমাদের যে মাথার খুলি আছে, বা আমাদের কোমরের যে হাড়গুলো আছে, বা কিছু কিছু সময় আমাদের লম্বা হাড়গুলোর মধ্যে এই ফ্যাক্টরিগুলো কাজ করে। তো এই ফ্যাক্টরিগুলো কাজ করার জন্য কি কি দরকার? প্রথম হচ্ছে র মেটেরিয়াল, কারণ র মেটেরিয়াল না থাকলে তো রক্তটা তৈরিই হবে না। র মেটেরিয়ালের জন্য সবচেয়ে বেশি কোন উপাদানগুলো আমাদের প্রয়োজন? 1 নম্বর হচ্ছে লোহা, আয়রন। কারণ এই আয়রনটাই কিন্তু লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার ঠিক ভেতরে বসে থাকে। কিন্তু একা লোহা থাকলে হবে না, এই প্রসেসে কিছু কিছু ভিটামিন লাগে, যেমন ফলিক অ্যাসিড বা ফোলেট, ভিটামিন B12 এবং কিছু কিছু মাত্রায় কিন্তু ভিটামিন B6, কপার এবং আরও কিছু কিছু ট্রেস মেটাল। তাহলে ধরে রাখুন যে কারখানায় মেশিনগুলো ঠিক কাজ করছে। মেশিনগুলো কার আদেশে কাজ করে? কারখানায় কি ফ্যাক্টরি সুপারভাইজার, ম্যানেজাররা বসে আছে? হ্যাঁ, আছে। কিন্তু তাদের নাম কি? তাদের নাম হচ্ছে জিন। এই জিনগুলো আমরা প্রায় আমাদের বাবা এবং মায়ের কাছ থেকে, এই জিনগুলোই কিন্তু ঠিক করে দেয় যে আমার ফ্যাক্টরিতে কিভাবে রক্তটা তৈরি হবে। তাহলে জিনগুলো হচ্ছে আমার ফ্যাক্টরি ম্যানেজার, লোহা, ফোলেট, ভিটামিন B12 হচ্ছে আমার র মেটেরিয়াল, আর আমার ফিনিশড গুডস বা প্রোডাক্ট কি না, আমার লোহিত কণিকাগুলো। তাহলে এবার যদি লোহার ঘাটতি থাকে তাহলে কি হবে? ঠিকভাবে রক্ত তৈরি হবে না, এবং সেটাকেই আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বললে বিশ্বাস করবেন না, ভারতবর্ষে
প্রায় 90-95% গর্ভবতী মহিলারা কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন। এবং যদি প্রাপ্তবয়স্ক পুরুষদেরও দেখি, প্রায় 80-90% মানুষের আয়রন ডেফিসিয়েন্সি একটা এলিমেন্ট থাকে। এবং সেই জন্য দেখবেন কেউ অফিসে বসে ঢুলছেন, কেউ কলেজে বা স্কুলে বসে ঢুলছেন, বা দিনের শেষে আর পারি না, কাজ করতে পারি না। এবং এই লোহা না থাকলে যে শুধু লোহিত কণিকা তৈরি হয় না তাই নয়, কি হয়, ব্রেনেও অক্সিজেন ঠিকভাবে পৌঁছয় না, যে কারণে লোহার অভাব থাকলে মানুষ খিটখিটে হয়ে পড়ে। যে মানুষটি আগে বেশ হাসি খুশি ছিল, সে হঠাৎ হেড অফিসের বড়বাবু হয়ে পড়ে এবং সে তার নিজের গোঁফ নিয়ে চিন্তা করতে শুরু করে দেয়। তার কারণ হচ্ছে তার শরীরে লোহার অভাব। এবার ভিটামিন B12, এটা আবার মনে রাখবেন, এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় অ্যানিমাল প্রোটিনে। সুতরাং যারা নিরামিষ খান তাদের কিন্তু এইটার অভাব থাকার সম্ভাবনা বেশি, কারণ কোনো প্লান্ট বা ভেজিটেবল প্রোটিনে কিন্তু ভিটামিন B12 অত থাকে না। কিন্তু আবার সুবিধা হচ্ছে যে একবার লোড হয়ে গেলে এরা অনেক দিন থাকতে পারে। এবার ফোলেট কিসে থাকে? সবুজ শাকসবজিতে। কিন্তু আমরা এটাও জানি যে বিশেষ করে গর্ভাবস্থায় আমরা যদি ফোলেট মাকে অ্যাডিকুয়েটলি না দিতে পারি, তাহলে শিশুর কিন্তু নার্ভের কিছু অসুখ হতে পারে, যেটাকে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট। সেই জন্য যে মোমেন্টে কেউ গর্ভবতী হন তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে লোহা এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট বিনামূল্যে দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমাকে ট্যাবলেট খেয়েই এটা ঠিক করতে হবে? তা কিন্তু নয়। আমি যদি সুষম খাদ্য গ্রহণ করি, আমার খাদ্যাভ্যাসের মধ্যে যদি সবুজ শাকসবজি অনেক পরিমাণে থাকে, যারা নিরামিষাশী নন তারা যদি মাছ মাংস খান, তাহলে কিন্তু লোহার অভাব অতটা হওয়ার কথা নয়। কিন্তু ধরুন আমি হাত না ধুয়ে ফল, কাটা ফল বা স্যালাড খেতে শুরু করলাম, তাহলে কিন্তু আমার পেটের মধ্যে কেঁচো হতে পারে। এরাও কিন্তু রক্তটা খেয়ে নেয় এবং এরাও কিন্তু এই লোহার অভাব সৃষ্টি করে। আর তারপর আজকে সমাজে আমাদের কোকোকোলানাইজেশন, সবাই ফাস্ট ফুডের প্রচণ্ড ভক্ত। কোকোকোলা না খেলে দিনটাই কেমন যায়। এই সব জিনিসগুলো কিন্তু আমাদের লোহা ঠিকভাবে শরীরে ঢুকতে দেয় না। সেই জন্য আপনার মনে হতে পারে, আরে আমার তো ডায়েট খুব ভালো, আমি সুষম খাদ্য গ্রহণ করি, কিন্তু আপনার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে র মেটেরিয়াল এলো, রক্ত তৈরি হলো, কিন্তু তারপর রক্ত কোনো কারণে লস হচ্ছে। যেমন মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসে পিরিয়ডের সময় রক্তক্ষরণ হয়। সেটা যদি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে আপনি যতটা খাদ্য গ্রহণ করছেন তার থেকে রক্তের লসটা বেশি, তাহলে কিন্তু আপনার আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আর কিছু কিছু মানুষের পায়খানার মধ্যে দিয়ে রক্ত লিক করতে পারে, কারণ আমাদের এই যে অন্ত্র, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এখানে যদি কোথাও কোনো ঘা হয়ে থাকে বা কোথাও কোনো পলিপ থাকে বা কোথাও কোনো টিউমার থাকে, তার গা দিয়ে চুইয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি বলি যে কারুর যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ধরা পড়ে, তাহলে সেটা কিন্তু শুধু আয়রন দিয়ে চিকিৎসা করলে হবে না, কারণটা বার করতে হবে। একটা লোকের হঠাৎ কেন আয়রন ডেফিসিয়েন্সি হলো? সেই জন্য দেখবেন যে আমাদের কাছে যারা আসেন, আমরা প্রথমেই যে টেস্টটা করি, যেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় দেখা যায় যে রক্তকণিকাগুলো সাইজে ছোট হয়ে যায়, যার ফলে তার ভলিউম, যেটাকে আমরা বলি মিন কর্পাসকুলার ভলিউম, সেটাও ছোট হয়ে যায়। আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে বা ফোলেট ডেফিসিয়েন্সিতে কি হয় জানেন? ঠিক উল্টোটা। সেলগুলো বড় বড় ছিল, ধরুন রসগোল্লা
হয়ে গেল রাজভোগ, এবং সেই কারণে তাদের এমসিভি গুলো বেড়ে যায়। তো সেই জন্য সিবিসি করলে আমরা একটা আইডিয়া পেতে পারি, এবং তারপরেও রক্তে কিন্তু লোহার পরিমাপ করা সম্ভব। আমরা যে টেস্টগুলো করি তার মধ্যে দেখবেন থাকে সেরাম আয়রন পরীক্ষা, টিআইবিসি মানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এবার লোহা যদি কমে যায় তাহলে ক্যাপাসিটিটা বেড়ে যাবে, কারণ সে তো খুঁজছে এই লোহা কোথায়, লোহা কোথায়। সুতরাং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, এবং পার্সেন্টেজ স্যাচুরেশন, আমার যে রিসেপ্টরগুলো আছে যেখানে লোহা গিয়ে বাইন্ড করে সেগুলোর পার্সেন্টেজ স্যাচুরেশনও কমে যায়। আর লোহা আমাদের শরীরে জমা থাকে একটা ফর্মে, একটা প্রোটিনের ফর্মে, তাকে বলে ফেরিটিন। ধরুন আপনি লোহার ট্যাবলেট খাচ্ছেন, বা আপনি লোহার ইঞ্জেকশন নিয়েছেন, বা আপনার এমনই দুরবস্থা হয়েছিল যে আপনাকে রক্ত দেওয়া হয়েছে, তখন কিন্তু এই লোহাটা মেপে লাভ নেই। তখন কিন্তু আমরা সবসময় সেরাম ফেরিটিনটা মাপি, এবং আমরা ইউজুয়ালি বলে থাকি যে 50-এর নিচে থাকা মানে, অনেক ল্যাব অনেক রকম নর্মাল প্যারামিটার লিখে থাকে, কিন্তু 50-এর নিচে থাকা মানে কিন্তু আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি আছে। এবার আয়রন কমে গেলে প্রথমেই কিন্তু রক্ত কমে না, রক্তাল্পতা হয় না। প্রথমে স্টোরেজ আয়রন কমে যায়, তারপর বিভিন্ন জায়গায় আয়রন যেখানে এনজাইমের পার্ট হিসেবে করে সেগুলো কমে যায়, তারপর রক্ত কমতে থাকে। সেই জন্য আমাকে অনেকে বলেন, আরে আমার রক্তটা তো, হিমোগ্লোবিনটা যেটা ইউজুয়ালি পুরুষদের ক্ষেত্রে 13 গ্রাম পার ডিএল এর বেশি থাকা উচিত, মহিলাদের ক্ষেত্রে 12 গ্রাম পার ডিএল এর বেশি থাকা উচিত, আর গর্ভাবস্থায় অ্যাটলিস্ট 10 থেকে 11 গ্রাম পার ডিএল থাকা উচিত, সেটা অনেক সময় নর্মাল হয়ে যায়, কিন্তু ফেরিটিন তখনও কম থাকে। তার মানে হচ্ছে আপনার শরীরে লোহার যে স্টোরটা সেটা কিন্তু কম আছে। সেটাকে ঠিক না করলে দুদিন বাদে আবার আপনার রক্ত কমে যাবে, আপনি আবার রক্তাল্পতায় ভুগবেন, আবার আপনার নিজেকে দুর্বল লাগবে, এবং হঠাৎ করে যদি কখনো রক্তাল্পতা হয় সেক্ষেত্রে কিন্তু মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে, কান ভোঁ ভোঁ করতে পারে, এবং অনেক সময় লোক অজ্ঞান হয়ে যায়। এটা হচ্ছে কখন না, যখন হঠাৎ করে কমে। কিন্তু যখন আস্তে আস্তে কমে তখন কিন্তু শরীর এটাকে অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারে। তাই আপনি দেখবেন কারোর হিমোগ্লোবিন অনেকটা কম, সে হেঁটে চলে বেড়াচ্ছে। আজকেই আমার কাছে একজন এলেন যার হিমোগ্লোবিন 4, তিনি বললেন আমি তো আজকেও রান্না বান্না সব করেছি। তার কারণ হচ্ছে এটা এত আস্তে আস্তে কমেছে যে শরীরের নাম মহাশয়, যা সওয়াবেন তাই সয়, সে কিন্তু এটা সয়ে নেয়। আচ্ছা, ভিটামিন B12 এর অভাবে কি হয়? রক্তাল্পতা তো হয়, তার সঙ্গে যেটা হয় এই যে ফ্যাকাশে ভাবটা, যেটা যে কোনো রক্তাল্পতায় হয়, এটা ছাড়া চামড়ায় একটা অদ্ভুত ভাব আসে, এবং ভিটামিন B12 দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এটা পুরো ঠিক হয়ে যায়। ফলিক অ্যাসিডেও তাই। আমাদের দেশে ভিটামিন B12 আবার যারা নিরামিষাশী নন তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়, কারণ যেখান থেকে এটা অ্যাবজর্ব হয় আমাদের স্টমাক থেকে, সেখানে কিছু কিছু অ্যান্টিবডি তৈরি হতে পারে, আর আমাদের অন্ত্রে মাঝে মাঝে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু B12 বা ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে রক্তাল্পতার একটা দিক আমি আজকে আলোচনা করলাম। এই সবকটা অ্যানিমিয়াকে মিলিয়ে আমরা বলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা দুটো কারণে হতে পারে। 1, আমি ভালো করে নিউট্রিশন নিচ্ছি না। 2, আমার শরীর থেকে কোথাও থেকে রক্ত লিক করে যাচ্ছে। সে দেখবেন অনেককে আমরা বলি যে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করে কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে যে আপনার কোথা থেকে রক্ত লিক করছে। অনেক সময় কোলনের ক্যান্সারেরও প্রথম যে সিমটমটা দেখা যায় সেটা কিন্তু হচ্ছে এই রক্তাল্পতা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে সুষম আহার গ্রহণ করবেন। যারা মোটা থেকে রোগা হওয়ার চেষ্টা করছেন তারা ওই ধরনের খাবার নেবেন না যেখানে আয়রন আর ভিটামিনও অ্যাবজর্ব হয় না। আর যদি কোনো কারণে দেখা যায় যে আপনার সুষম খাবার নেওয়া সত্ত্বেও, ডাক্তারবাবু আপনাকে ওষুধ বা ইনজেকশন দেওয়া সত্ত্বেও আপনার সমানে আয়রন ডেফিসিয়েন্সি
থাকছে, তাহলে কিন্তু খুঁজে বার করতে হবে রক্ত কোথা থেকে লিক করছে। আশা করি আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জিজ্ঞেস করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।